নমস্কার বন্ধুরা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ একটা জনপ্রিয় ইনভেস্টমেন্ট অপশান। কারণ এখানে ইনভেস্টমেন্ট সম্পূর্ণ সেফ এবং সিকিওর এবং এখান থেকে আপনি গ্যারান্টেড রিটার্ন পাবেন। কিন্তু আপনি কি জানেন যে নতুন রুল অনুযায়ী পিপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় আপনাকে টিডিএস দিতে হবে? এই নতুন রুলটা চালু হয়েছে 2020 সালের 1 জুলাই থেকে এবং এটা ইনকাম ট্যাক্সের 149N এই সেকশনের মধ্যে পড়ে। এই রুল অনুযায়ী যখনই আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্ট থেকে ক্যাশ টাকা তুলবেন তখনই আপনাকে কিন্তু টিডিএস দিতে হবে। আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কখন আপনাকে টিডিএস দিতে হবে, টিডিএস আপনাকে কত অ্যামাউন্ট দিতে হবে, কিভাবে আপনি এই টিডিএসটাকে অ্যাভয়েড করতে পারবেন, আর যদি আপনার টিডিএস কেটেই নেয় তাহলে সেক্ষেত্রেই আপনি কি করবেন। তো প্রথম যে প্রশ্নটা যে আপনার টিডিএস কত কাটবে, দেখুন এটা নির্ভর করছে দুটো ক্রাইটেরিয়ার উপর। এক, পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার লাস্ট 3 বছর আইটি রিটার্ন সাবমিট করেছেন কিনা, আর দ্বিতীয় হলো যে তিনি কত টাকা ক্যাশ উইথড্র করছেন। এই দুটো জিনিসের উপর নির্ভর করছে যে আপনার টিডিএস কত কাটবে। আপনাকে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম যে এক্সাম্পলটা সেটা হলো যদি পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার গত 3 বছরে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করে থাকে তাহলে কি হবে। তো পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার যিনি গত 3টে ফিনান্সিয়াল ইয়ারেতে আইটি রিটার্ন সাবমিট করেননি, তিনি যদি 20 লাখ টাকা পর্যন্ত ক্যাশ উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে তাকে কোনো টিডিএস দিতে হবে না। যদি তিনি 20 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে ক্যাশ উইথড্র করেন তো সেক্ষেত্রে তাকে 2% হারে টিডিএস দিতে হবে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন ওই ব্যক্তি 19 লাখ টাকা ক্যাশ উইথড্র করলেন, তো আমার থ্রেশহোল্ড লিমিট আছে 20 লাখ টাকা। ওই ফিনান্সিয়াল ইয়ারেতে যদি ওই ব্যক্তি 19 লাখ টাকা ক্যাশ উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্যাশের উপর কোনো টিডিএস দিতে হচ্ছে না। এইবার যদি ধরুন তিনি 20 লাখ টাকার উপরে করছেন কিন্তু 1 কোটি টাকার কমে করছেন, যেমন ধরুন তিনি 30 লাখ টাকা ক্যাশ উইথড্র করছেন, তো সেক্ষেত্রে তাকে কি টিডিএস দিতে হবে। তো এই 30 লাখ টাকার মধ্যে প্রথম যে 20 লাখ টাকা আছে সেই প্রথম 20 লাখ টাকার জন্য তাকে কোনো টিডিএস দিতে হচ্ছে না। এরপর বাকি যে 10 লাখ টাকা থাকে সেই বাকি 10 লাখ টাকার ক্ষেত্রে কিন্তু তাকে টিডিএস দিতে হবে এবং সেটা হবে আপনার 2%-এর হিসাবেতে। তাহলে ওই 10 লাখ টাকা 2% কত আসছে, সেটা আসছে আপনার 20,000 টাকা। সুতরাং কোনো ব্যক্তি যদি 30 লাখ টাকা উইথড্র করেন পিপিএফ অ্যাকাউন্ট থেকে তাহলে তাকে 20,000 টাকা টিডিএস দিতে হবে। এবার আসবে যদি কোনো ব্যক্তি 1 কোটি টাকার উপরে ক্যাশ উইথড্র করেন এবং তিনি যদি লাস্ট 3 বছর আইটি রিটার্ন সাবমিট না করে থাকেন তো সেক্ষেত্রে তার টিডিএস অ্যামাউন্ট কত হবে, সেক্ষেত্রে তার টিডিএস অ্যামাউন্ট হবে 5%। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ব্যক্তি একটা ফিনান্সিয়াল ইয়ারেতে তার পিপিএফ অ্যাকাউন্ট থেকে 1,20,00,000 টাকা উইথড্র করলো, সেক্ষেত্রে তার টিডিএস ডিডাকশনটা কেমন হবে। তো আমি আগেই বলেছি যে 20 লাখ টাকা পর্যন্ত কোনো টিডিএস কাটে না। তো প্রথম 20 লাখ টাকা যেটা তার জন্য তাকে কোনো টিডিএস দিতে হচ্ছে না, এবং এরপরে যে 80 লাখ টাকা অর্থাৎ ওই 1 কোটি টাকার নিচে কিন্তু 20 লাখ টাকার উপরে যে টাকাটা আছে সেই 80 লাখ টাকার উপরে তো 2% হারে টিডিএস কাটবে। তো সেটা যদি 2% হারে টিডিএস কাটে তাহলে সেটার অ্যামাউন্ট কত আসবে, সেটার অ্যামাউন্ট আসবে 1,60,000 টাকা। এবার যেহেতু তিনি 1,20,00,000 টাকা উইথড্র করেছেন তাহলে 1 কোটির যে থ্রেশহোল্ড লিমিটটা আছে তার উপর যে টাকাটা আছে সেটা হচ্ছে আপনার 20 লাখ টাকা, এবং এই 20 লাখ টাকার উপর কিন্তু 5% হারে টিডিএস কাটবে। তো যদি 20 লাখ টাকার 5% হিসেব করি তাহলে সেটা আসছে আপনার 1 লাখ টাকা। তো টোটাল যে তার টিডিএস অ্যামাউন্টটা আসছে সেটা হলো আপনার এই 1,60,000 টাকা এবং তারপরে যে 1 লাখ টাকা, এই দুটো মিলিয়ে হলো 2,60,000 টাকা। এইবার যদি কোনো ব্যক্তি গত 3 বছরেতে আইটি রিটার্ন সাবমিট করেছেন কিন্তু তারপরেও তাকে টিডিএস দিতে হবে, যদি তিনি একটা ফিনান্সিয়াল ইয়ারে যে ক্যাশটা উইথড্র করছেন সেটা 1 কোটি টাকার বেশি হয় তাহলে কিন্তু তাকে ওই 1 কোটি টাকার বেশি যে টাকাটা থাকছে সেই টাকার উপরেতে 2% হারে টিডিএস দিতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার সেই আগের এক্সাম্পলটাই আপনাকে দেখাচ্ছি। এক্ষেত্রে ব্যক্তি কিন্তু লাস্ট 3 বছর আইটি রিটার্ন সাবমিট করেছেন কিন্তু তারপরেও তার টিডিএস কাটবে। দেখুন এক্ষেত্রে তার টোটাল যে উইথড্র সেটা হচ্ছে 1,20,00,000। যেহেতু 1 কোটি টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না তো প্রথম 1 কোটি টাকার উপর আমি ট্যাক্স যেটা সেটা নীল লিখলাম। এবার বাকি যে 20 লাখ টাকা আছে সেই 20 লাখ টাকার উপরে তার ট্যাক্স কাটবে, কিন্তু এক্ষেত্রে ট্যাক্সের হারটা হবে 2%, কারণ তিনি যেহেতু গত 3 বছর আইটি রিটার্ন সাবমিট করেছেন। তো সেই যে 20 লাখ টাকাটা সেই 20 লাখ টাকার উপর যে 2% সেটা যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে 40,000 টাকা। সুতরাং এক্ষেত্রে তার টিডিএস যেটা কাটবে সেটা হচ্ছে 40,000 টাকা। এবার টিডিএস সম্বন্ধে যেসব আরও অ্যাডিশনাল রুলগুলো আছে সেগুলো আপনাকে বলে দিই। প্রথম যেটা, আপনার পিপিএফ অ্যাকাউন্ট ব্যাংকেই থাকুক বা পোস্ট অফিসেই থাকুক, যেখানেই থাকুক না কেন আপনার টিডিএস কিন্তু কাটবে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান যে আপনি কিন্তু এই টিডিএসটাকে অ্যাভয়েড করতে পারবেন না 15G অথবা 15H ফর্ম দিয়ে। আমরা দেখেছি যে যখন আমরা ব্যাংকে এফডি করি তো যদি আমার ইনকামটা ট্যাক্সেবল না হয় সেক্ষেত্রে আমরা টিডিএস অ্যাভয়েড করার জন্য কি করি, 15G অথবা 15H ফর্ম সাবমিট করি। কিন্তু
এই পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু আপনি 15G অথবা 15H ফর্ম সাবমিট করে আপনি এই টিডিএসটাকে অ্যাভয়েড করতে পারবেন না। আচ্ছা, অনেকের মনে একটা প্রশ্ন আসবে, ব্যাংক অথবা পোস্ট অফিস কিভাবে জানবে যে আমি গত 3 বছর আইটি রিটার্ন সাবমিট করেছি কিনা? এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যাংক এবং পোস্ট অফিসকে অলরেডি এই ফেসিলিটিটা প্রোভাইড করে দিয়েছে, এবং সেই ফেসিলিটির সাহায্যে ব্যাংক অথবা পোস্ট অফিস অতি সহজেই দেখে নিতে পারবে এই যে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার তিনি গত 3 বছর আইটি রিটার্ন সাবমিট করেছেন কিনা, এবং সেটা দেখে নিয়ে সেই হিসেব করে কিন্তু আপনার পিপিএফ অ্যাকাউন্ট থেকে টিডিএসটা চার্জ করবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ট্যাক্স চার্জ আর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস এই দুটো কিন্তু এক জিনিস নয়। ট্যাক্স চার্জ মানে হলো যে আপনি ট্যাক্সটা যেখানে দিচ্ছেন এবং সেই ট্যাক্সটা কিন্তু রিফান্ড হবে না। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আমি একটা এলআইসি করেছি, তো লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয় যে প্রথম যখন আপনি কেনেন এন্ডোমেন্ট প্ল্যানের ক্ষেত্রে সেখানে দেখা যায় যে 4.5% থাকে, এবং তারপর যখন সেটা রিনিউয়াল করেন বছর বছর বা কোয়ার্টারলি, সেক্ষেত্রে আপনার যে রিনিউয়াল হয় প্রিমিয়ামটার সেক্ষেত্রেও কিন্তু আপনার জিএসটি কাটে। এন্ডোমেন্ট প্ল্যানের ক্ষেত্রে ধরুন সেটা 2.25%। এই যে টাকাটা কাটলো এটা কিন্তু রিফান্ডেবল না। আপনাকে আমার একটা লাইফ ইন্স্যুরেন্সের পলিসির ক্ষেত্রে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে যে টোটাল প্রিমিয়ামটা আছে সেটা হচ্ছে 16,055 টাকা। এইটা যেহেতু রিনিউয়াল প্রিমিয়াম ছিল, দেখুন এক্ষেত্রে কিন্তু 2.25% জিএসটি কেটেছে। এই যে 2.25% এটা দুটো ব্রেকআপ আছে, একটা হচ্ছে সিজিএসটি আর একটা হচ্ছে এসজিএসটি। দেখুন এই দুটো মিলিয়ে কিন্তু 2.25% কেটেছে। আমার যে প্রিমিয়ামটা দিয়েছি এর যে এসজিএসটি অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে 2.25 হাফ, মানে 1.125%। তো সেটা যদি ক্যালকুলেশন করেন সেটা দেখবেন 180 টাকা 62 পয়সা হচ্ছে। তেমনভাবে এসজিএসটি যেটা আছে সেটাও এই একই অ্যামাউন্ট হয়, তো সেটাও আসছে আপনার 180 টাকা 62 পয়সা। তো এক্ষেত্রে আমার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা বেড়ে গেছে। তো আমার অ্যাকচুয়াল প্রিমিয়াম অ্যামাউন্ট ছিল 16,055 টাকা, কিন্তু আমাকে দিতে হলো 16,416 টাকা। এই যে এক্সট্রা টাকাটা আমি দিলাম এটা হচ্ছে জিএসটি, এই প্রিমিয়ামের উপর জিএসটি চার্জ হলো। এই যেটা চার্জ হলো না, দ্যাট ইজ নট রিফান্ডেবল, এইটা কিন্তু আমি ফেরত পাবো না। এইবার যখন আমি পিপিএফে টিডিএস এর কথা বলছি, এটা কিন্তু নট চার্জ, দিস ইজ ডিডাক্টেড। এটা আপনার থেকে কেটে নেওয়া হয়েছে প্রভিশনালি। এবার আপনাকে ইনকাম ট্যাক্স যে রিটার্ন সেটা সাবমিট করে দেখাতে হবে যে আপনার যে ইনকাম সেটা ট্যাক্সের আওতায় আছে কিনা। যদি আপনার ইনকাম ট্যাক্সের আওতায় না আসে সেক্ষেত্রে আপনি যে টিডিএসটা কেটেছে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যখন টাকা তোলার সময় আপনার পিপিএফ অ্যাকাউন্ট থেকে যদি টিডিএস কেটে নেয় তাহলে কি হবে? দেখুন যদি আপনার অ্যাকাউন্ট থেকে টিডিএস কেটে নেয় সেক্ষেত্রে ওই টিডিএসটা ফেরত পেতে গেলে আপনাকে আইটি রিটার্ন সাবমিট করতে হবে, এবং আইটি রিটার্ন সাবমিট করার সময় যদি দেখা যায় যে আপনার ইনকামটা যে ট্যাক্সেবল নয়, তো সেক্ষেত্রে আপনি যে টিডিএসটা কেটেছে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে পিপিএফ নিয়ে অলরেডি আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি। যদি আপনি এই পিপিএফ এর বিভিন্ন ধরনের ফিচার্স, রুলস এবং রেগুলেশন সম্বন্ধে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।